আশা করি সবাই ভালো আছেন। আহ, পরিপূর্ণরূপে আসলে একেবারে ভালো থাকা একটু কঠিন কাজ, কারণ আমরা জানি যে বৈশ্বিক মহামারী করোনার ছোবল বাংলাদেশেও পড়েছে, যার কারণে আমরা স্বাভাবিকভাবেই জীবন নিয়ে সবাই উদ্বিগ্ন। আমরা আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনা আমরা সবসময় করি। আগে আমাদের ভালো থাকতে হবে, আগে আমাদের সুস্থ থাকতে হবে। বেঁচে থাকলে জীবনে বহুত কিছু করা সম্ভব, তাই বেঁচে থাকাটাই হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শোনা গেলে আমি আমার আলোচনা, ধন্যবাদ স্যার মিসিও এম এ হাসান হান্নান সম্ভবত, সবাইকে ধন্যবাদ। যদি শোনা যায় তবে আমরা আমাদের আলোচনা শুরু করতে পারি। আমি তারপরেও অনেকে গ্রুপে নতুন করে যুক্ত হয়েছেন, সকলের সঙ্গে পরিচিতির স্বার্থে আমি আগে আমার পরিচয়টা একটু তুলে ধরি। আমি মোহাম্মদ আফসারউদ্দিন জুয়েল, 33তম বিসিএস সাধারণ শিক্ষা। আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি বিসিএস পরীক্ষার্থীদের জন্য করণীয় বা দিক নির্দেশনামূলক সংক্ষিপ্ত আলোচনার লক্ষ্যে। আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করার চেষ্টা করব না, সর্বোচ্চ চেষ্টা করব 30 মিনিট বা 40 মিনিটের মধ্যে আলোচনাটি সমাপ্ত করবার জন্যে। বিসিএস পরীক্ষার্থীদের নিয়ে দীর্ঘ প্রায় 8 বছর, এটা খুব দীর্ঘ সময় বলা যাবে না, প্রায় 8 বছর আমি কাজ করছি, যার ফলে বহু তরুণকে আমি দেখেছি যে তারা কতটা আশায় বুক বেঁধে থাকে, যে একটা স্বপ্ন নিয়ে তারা পূরণের লক্ষ্যে বা কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা সব সময় একটা জার্নির মধ্যে থাকে। এই জার্নির মধ্যে অনেক সময় তাদেরকে হতাশাও ঘিরে রাখে। তো সার্বিক দিক মিলিয়ে আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা আছে এবং প্রায় 8 বছর ধরে বিভিন্ন জায়গায় ক্লাস নেওয়ার ফলে আপনাদের সঙ্গে আপনাদের চাওয়া পাওয়ার একটা বা আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনার লক্ষ্যে আজ আমি এখানে উপস্থিত হয়েছি। বাংলা বিষয়ের প্রস্তুতি নিয়ে কথা বলবো, তবে সেই নিয়ে কথা বলার আগে আমি একটু সার্বিক দিক নিয়ে বলে নিই যে বিসিএস, যদিও বিসিএস কর্নার এই গ্রুপের নাম, বা বিসিএস নিয়েই আজকে আমরা মূলত আলোচনা করব, তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি যে বিসিএস ক্যাডারেই আপনাকে হতে হবে বিষয়টি কিন্তু এমন নয়, আপনার জীবনের লক্ষ্য এমন হওয়া উচিত নয়। আমি মনে করি কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে সেটা, দুঃখিত। তো যেটা বলছিলাম, প্রথমত আপনাকে আপনার একটা জীবনের লক্ষ্য স্থির করতে হবে যে আপনি কি হতে চান। আপনি কি হতে চান সেই জায়গায় আপনাকে একটা লক্ষ্য স্থির করতে হবে। সেই লক্ষ্যটা এমন হতে পারে যে আপনি বিসিএস ক্যাডার হতে চান, কিন্তু বিসিএস ক্যাডারই আপনাকে হতে হবে কেন? কিংবা বিসিএস ক্যাডার ছাড়াও কিন্তু আপনার জীবনে বাছাই করার মতো, পছন্দ করার মতো অনেক লক্ষ্য থাকতে পারে। সেগুলো আপনি চিন্তা করবেন যে আপনি কি হতে চান, সেই বিষয়টাকে আগে আপনার নির্দিষ্ট করতে হবে। একটা স্পেসিফিক লক্ষ্যে গন্তব্যে আমাকে যাওয়ার জন্য জার্নিতে যেতে হবে। যদি আপনার লক্ষ্য স্থির না থাকে, উদ্দেশ্য ঠিক না থাকে, তবে উদ্দেশ্যহীন তোরে নিশ্চয়ই বেশি দূর যেতে পারবে না। না হলে একটা জায়গায় যাওয়ার পর আপনি আবার ব্যাক করতে হবে, ব্যাক করার পরে আপনি জানবেন। ধরেন আপনি হয়তো মনে করেন যে আপনি ব্যবসা করলে ভালো করবেন, তাহলে আমি মনে করি যে আপনি ব্যবসা শুরু করে দেন। কারণ আমি এমন বহুজনকে দেখেছি যারা বিসিএস পরীক্ষাই দেয় না, যারা মনে করে যে বিসিএস পরীক্ষা আমি দেবো না, আমি বিসিএস ক্যাডার হব না। তাহলে এটা একটা বিষয়। আবার অনেকে আছে যে বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা অর্জন করার পরেও তারা বিসিএস এ জয়েন করে না। আবার অনেকেই আছেন বিসিএস এ জয়েন করে চাকরি ছেড়ে দিয়েছেন এবং চাকরি ছেড়ে দিয়ে অনেক ভালো কিছু করেছেন, এমন ব্যক্তিও অনেকে আছেন। যেমন আমার খুবই শ্রদ্ধেয় ব্যক্তি, আমি এই জীবন্ত কিংবদন্তি বলে এই বাংলাদেশের এই মুহূর্তে যাদেরকে মনে করি তাদের মধ্যে অন্যতম আমার খুবই শ্রদ্ধাভাজন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যারকে। আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি। তো উনি কিন্তু বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন, ঢাকা কলেজের অধ্যাপনা করেছেন, কিন্তু তিনি নিজে এই চাকরিটা ছেড়ে দিয়েছেন। যে বিসিএস ক্যাডার হওয়ার জন্য সবাই প্রাণান্তকর চেষ্টা চালায়, সেই জায়গায় থেকে উনি ছেড়ে দিয়েছেন যে না, আমি বিসিএস ক্যাডারের এই জায়গায় আর কাজ করতে চাই না, চাকরি করতে চাই না। তিনি সৃজনশীল কাজে নিজেকে নিয়োজিত করবেন এবং যে কাজগুলো তিনি সৃজনশীল করেছেন তার মধ্যে অন্যতম আপনারা জানেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করে, আমার তো মনে হয় তিনি জীবন্ত অবস্থায় দেখতে পাচ্ছেন যে তিনি একদিন তিনি অমরত্ব লাভ করবেন। তো বিসিএস ক্যাডার চাকরি ছেড়ে দিয়েছেন এমন ব্যক্তি অসংখ্য আছেন। আমি এই জন্য বলছি যে
আপনি আপনার জীবনের লক্ষ্যটাকে এমনভাবে স্থির করেন যেই জীবনের লক্ষ্যের সাথে আত্মার একটা সংযোগ থাকবে, আপনার মনের একটা চাওয়া, যেটা মনের একটা সংযোগ থাকবে, আত্মসন্তুষ্টি থাকবে, আত্মতৃপ্তি থাকবে, পরিতৃপ্তি থাকবে আপনার জীবনের মধ্যে। আপনি এমন একটা পেশাকে বাছাই করেন যে পেশায় আপনি ভালো করবেন। কোনো পেশাকে আপনি ছোট করে দেখার কোনো সুযোগ নেই। মনে রাখবেন, পেশা আপনাকে বড় করবে না, আপনি পেশাকে মহৎ করে তুলবেন। এমন একটা, আপনি যেই ক্ষেত্রেই যোগদান করেন না কেন, সেই ক্ষেত্রে যোগদান করার পর ওই পেশাকে আপনি বড় করে তুলবেন। এরকম অসংখ্য আছে। আপনি সেটা বিসিএ ছাড়াও হতে পারে, আপনি মুরগির ফার্ম প্রতিষ্ঠা করতে পারেন, আপনি মাছের খাবার দিয়েও জীবনে সফল হতে পারেন, আপনি ইউটিউবার হয়েও জীবনে সফল হতে পারেন, আপনি একজন ফিল্ম মেকার হতে পারেন। আপনি যার যার ক্ষেত্রে আপনি প্রতিষ্ঠা লাভ করতে পারেন। তো সেই জন্য বলছি, আপনি কি হতে চান এটা আপনাকে আগে ঠিক করতে হবে। এবং এই জায়গাটা অনেকে নির্দিষ্ট করতে পারেন না বলে হয়তো তিনি এখন সবাই বিসিএস এর মধ্যে ছুটছে, তিনিও বিসিএস এর মধ্যে ছুটছেন। কয়েকদিন পরে তার কাছে মনে হয়েছে বিসিএস পরীক্ষা আমার দ্বারা ভালো করা সম্ভব নয়, তখন তিনি আরেকটা জায়গায় যাচ্ছেন। এর ফলে এই যে আপনি পথ পাল্টালেন, এতে আপনার জীবনের একটা বড় রকমের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই জন্য আমি বলি যে অন্ধ অনুকরণ করবেন না। আরেকজন বিসিএস ক্যাডার হয়েছে বলে আপনাকেও বিসিএস ক্যাডার হতে হবে, বিষয়টা এরকম নয়। জীবনের নকল কখনো হয় না, তাই অন্যের জীবনের নকল আপনি করতে যাবেন না, এটা আমি ভালোভাবে মনে করি। আপনার জীবনের, মনে রাখবেন যে আপনার জীবনের সাফল্যের ভাগিদার অনেকেই হবেন, কিন্তু আপনার জীবনের ব্যর্থতার দায়ভার কেউ নিবে না। তাই জীবন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি করতে চান। এমন একটা কাজ করবেন যেটার সঙ্গে আপনার আত্মার সন্তুষ্টি থাকবে, আত্মার পরিতৃপ্তি থাকবে। আমরা যেহেতু এখানে বিসিএস নিয়ে আলোচনা করব, স্বাভাবিকভাবে আমরা ধরে নেব যারা এই আত্মার সংযোগ থেকে বিসিএস ক্যাডার হতে চান তাদের ক্ষেত্রে। যেমন আমি যদি আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে বলে থাকি যে আমার স্বপ্নই ছিল যে আমি একজন শিক্ষক হব, এবং আমি বিশেষত অনার্স 4th ইয়ার মাস্টার্সে গিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে চলে গিয়েছি যে আমি শিক্ষক হব। সেটা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা বিসিএস ক্যাডারের, সাধারণ শিক্ষা ক্যাডারের মাধ্যমে একজন সরকারি কলেজের একজন শিক্ষক। এই দুটো ক্ষেত্রকে আমি বাছাই করেছি, এবং আমি 33তম বিসিএস এর প্রথম অ্যাপিয়ার দিয়ে আবেদন করেছিলাম। সেখানে আমি একমাত্র চুজ দিয়েছিলাম সাধারণ শিক্ষা ক্যাডার, বিসিএ সাধারণ শিক্ষা ক্যাডার। আমি এটাই আমার অ্যাপিয়ার দিয়ে প্রথমবারে জয়েন করেছি, এবং আমার যোগদানের পরে আমি আরো 3টি প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলাম, বা 3টি বিসিএস দেওয়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমি সেগুলোতে আবেদনই করিনি, অংশগ্রহণই করিনি, কারণ আমার চিন্তা হচ্ছে আমি একজন শিক্ষক হতে চাই। আমি বলছি আপনাকে আপনার জীবনের এটা এরকম একটা ফাইনাল করতে হবে। হ্যাঁ, আপনি আপনার জীবনের 2-3টো অপশন রাখতে পারেন, কিন্তু প্রথম অপশন কোনটি সেটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি সেইটা করতে পারেন তাহলে আপনার জন্য এগিয়ে যাওয়া বা সফল হওয়া অনেক বেশি সহজ হবে। কারণ বিসিএস কে যদি আপনি মনে প্রাণে ধারণ না করেন যে এটাই আমি হতে চাই, তাহলে হবেটা কি, আপনার আত্মতৃপ্তি আসবে না, আত্মসন্তুষ্টি আসবে না। আর আত্মসন্তুষ্টি না আসলে যেটা হয় সেটা হচ্ছে পরিশ্রম করতে আপনার ইচ্ছে করবে না, আপনার একটা যে ইচ্ছা করবে যে আমি পড়াশোনা করব, এই জায়গাটা মন থেকে, ভেতর থেকে আসবে না। তাই মনের সংযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আর এটার সঙ্গে আপনার আরেকটা বিষয় জড়িত, সেটি হচ্ছে আত্মবিশ্বাস। এই যে বললাম, মনের সংযোগ না আসলে আপনার আত্মবিশ্বাসটা আসবে না। আমি পারবো, আমাকে পারতেই হবে, আমি এটাই হতে চাই, এই রকম প্রবল ইচ্ছা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে বলে আমি মনে করি। তো এই প্রবল ইচ্ছা, এই অদম্য সাহস আপনার সৃষ্টি হবে যদি আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যটাকে একেবারে নির্দিষ্ট করে তুলে ধরতে পারেন। এখন আমি বলবো আত্মবিশ্বাসের বিষয়টি নিয়ে। আত্মবিশ্বাস আসলে বাজারে কিনতে পাওয়া যায় না, আত্মবিশ্বাস আরেকজন থেকে ধার করে নেওয়া যায় না। আত্মবিশ্বাস অর্জিত হবে আপনার নিজের পরিশ্রমের কর্মকাণ্ডের মাধ্যমে, আপনার আত্মবিশ্বাস অর্জিত হবে। আপনি যখন কাজ করবেন তখনই আপনার অটোমেটিক্যালি একটা আত্মবিশ্বাস সৃষ্টি হবে যে আমি পারবো, আমাকে পারতেই হবে। আবার আপনি যতদিন পর্যন্ত এই আত্মবিশ্বাস সৃষ্টি করতে পারবেন না ততদিন পর্যন্ত এটা আসবে না। এই জন্য আমি বলি যে আপনারা যারা বিসিএস পরীক্ষার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন, শুরু করে দেন, কাজ শুরু করে দেন। অনেকেই কাজ করেন না, কিন্তু প্রতিনিয়ত দুশ্চিন্তা করেন যে আমি কি করতে পারি, কখন করব, পড়াশোনা করব কি করব না, এই নিয়ে যত চিন্তা করে তার 1/2 যদি পড়াশোনা করতো, কার্যক্ষেত্রে নামতো, পরিশ্রম করতো, তাহলে আমি মনে করি তার ভাগ্য পরিবর্তন হতো।
এই জন্য আমি দেখি যে প্রায়শই অনেকে টেনশন করে, চিন্তা করে, আমাকে সে বলে যার পড়তে ইচ্ছে করে না, পড়লে মনে থাকে না। তো এটার জন্য আমি বলি যে আপনি শুরু করে দেন। আমি এখানে বলি যে আমার ঘরে আমার ছোট ভাই আছে, তো সে যখন বিসিএস পরীক্ষার প্রস্তুতি শুরু করছে তখন তাকে যে সে ম্যাথ এবং ইংলিশে দুর্বল, তো এখন ম্যাথ ইংলিশ শুরু করতে গিয়ে গণিতটা সে 2 মাস করেছে, গণিত টানা 2 মাস করার পরে এখন তার অবস্থা ভালো, তাই সে গণিত ধরছে না কিন্তু প্রথম দিকে, এবং 2 মাস পরিশ্রমের পর এখন তার কাছে গণিত খুব ভালো লাগছে। এখন আমি তাকে গণিত পড়তে না বললেও সে গণিতকে পছন্দ করে, যে গণিতেই করবে। তো সে বলল যে প্রথম দিকে আসলে বইটা যখন দেখি তখন পড়তে ইচ্ছে করে না, যে এটা কি পড়বো, কিছু কিভাবে পড়বো, কতটুকু পড়বো, এই একটা তার মনের মধ্যে একটা টেনশন সব সময় বিরাজ করে। এখন এই 2 মাস পরে তার কাছে গণিতের মোটামুটি একবার শেষ করে ফেলছে, শেষ করার পর এখন তার কাছে ভালো লাগছে, যে এখন গণিত করতে ভালো লাগছে, এখন আর গণিত ছাড়া উঠতে তার ভালো লাগছে না। আমি আপনাকে বলবো আপনারও প্রথম হয়তো কর্মক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে নামতে একটু অনীহা থাকতে পারে। হ্যাঁ, কই থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, মন সেভাবে টানে না। তো 1 মাস যদি কোনোভাবে ভালো মতো চালাতে পারেন, তারপরে দেখবেন একটা নেশার মতো আপনার ভেতরে ঢুকে গেছে, আপনি আর এটা ছাড়তে পারবেন না, আপনাকে এটার ভেতরেই ডুবে থাকতে ইচ্ছে করবে। এবং একটু করে প্রস্তুতি যখন শুরু না করতে পারলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যেও পৌঁছাতে পারবেন না। এখানে বলে রাখি যে তাই আমার বক্তব্য হচ্ছে চুপচাপ বসে না থেকে, দুশ্চিন্তা না করে আপনি নেমে পড়েন, যুদ্ধে নেমে পড়েন, এবং 1 মাস পরে আপনার ভালো লাগবে। 2 মাস 4 মাস পরে যখন একটা মোটামুটি একটা প্রস্তুতি হবে, 2-1টা পরীক্ষা দিয়ে যখন আপনার ভালো লাগবে, ভালো লাগলে আপনি তখন আরো বেশি পরিশ্রম করতে ইচ্ছে করবে। সাফল্য আনে। একটা কথা আপনারা ছোটকালে পড়েছেন, টাকাই টাকা আনে। আমার মনে হয় ছোটকালে এই বিষয়টি না পড়িয়ে সাফল্য আনে, এই বক্তব্যটি দিলে আমরা আমাদের জন্য আরো বেশি, আমাদের জীবন গঠনের ক্ষেত্রে সেটা আরো বেশি কার্যকর হতো। আপনারা নিশ্চয়ই জানেন, কানের ভেতরে যখন জল ঢুকে, কানের এই জল বের করার জন্য কানের ভেতরে আরো জল দিয়ে দেওয়া হয়, অর্থাৎ কানে ঢোকা জল বের করার জন্য আবার জল দেওয়া হয়, জল দিয়ে জল বের করে আনতে হয়। তেমনি ছোটখাটো সাফল্য দিয়েই আপনার জীবনের সাফল্যকে ছিনিয়ে আনতে হবে। এই ছোটখাটো সাফল্যের জন্য আপনাকে নামতে হবে, যুদ্ধক্ষেত্রে নামতে হবে। আমি বলছি না আপনি 1 মাসে সব বদলাই ফেলতে পারবেন, আপনার সব পরিবর্তন হয়ে যাবে, সব পরিবর্তন আপনি করতে পারবেন না, তবে কাজ শুরু না করলে কিছুই পরিবর্তন করতে পারবেন না। সবাই যেখানে এগিয়ে যাচ্ছে, আপনি যদি সেখানে পড়ে থাকেন, আগের জায়গায় পড়ে থাকেন, তাহলে আপনি আগান তো নয়, বরং আরো পিছিয়ে পড়েছেন, কারণ সবাই এগিয়ে যাচ্ছে। তাই এক্ষেত্রে আপনাকে অলস সময় নষ্ট করা, জীবনের এই সময় নষ্ট করা বন্ধ করতে হবে। এই সোনালী সময় নষ্ট করা আপনাকে বন্ধ করতে হবে। যে কাজগুলোতে আপনারা এই সময় নষ্ট করেন, তার মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুকিং। আমি বলছি যে তাই এই ফেসবুকিং সহ অন্যান্য কাজগুলো বন্ধ করতে হবে। অন্যের সমালোচনার জায়গাটা, আপনি বলেন যে সমালোচনা, আমি প্রায়শই দেখি যে ডক্টর মাহফুজুর রহমান অথবা অনন্ত জলিলকে নিয়ে আপনি সমালোচনা করেন, কিন্তু ডক্টর মাহফুজুর রহমান তার জায়গায় তার ক্ষেত্রে যে সাফল্য দেখিয়েছেন, আপনি কি আপনার কোনো জায়গায় সেরকম সাফল্য দেখাতে পেরেছেন? তাহলে না হলে আপনি তার এই সমালোচনায় কেন বা মনোযোগী হবেন? এই জন্য আমি বলছি, এই অন্যের সমালোচনা বন্ধ করে দিয়ে অলস সময় কাটানো কিংবা অন্য একেবারে অহেতুক কাজে নিজের সময়টা, নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়টা এই যে নষ্ট করা, সেই জায়গায় আপনাকে সময় দেওয়া বন্ধ করতে হবে। তাহলেই হয়তো আপনার পক্ষে ভালো কিছু করা সম্ভব হবে। তো আমি ওই যে পড়েছিলাম যে উইনস্টন চার্চিলের কথা, আইনস্টাইনের কথা পড়েছিলাম, যে প্রথম দিকে তাদের শিক্ষকেরা বলেছিলেন যে তোমার দ্বারা জীবনে কিছু হবে না, তোমার দ্বারা জীবনে কিছু হবে না। শেষ পর্যন্ত তারা দেখিয়ে দিয়েছেন তাদের দ্বারা কিভাবে করা সম্ভব, তারা কিভাবে পরিশ্রমের মাধ্যমে তাদের ভাগ্যকে বদলে দিয়েছেন, তাদের জীবনকে বদলে দিয়েছেন। আমি পড়েছিলাম যে 23 বছর বয়সেই হিটলার যখন ভিয়েনা একাডেমিতে সৈনিক হওয়ার জন্য পরীক্ষা দিতে গিয়েছিলেন, তখন তাকে একাডেমি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, তাকে ওই সৈনিক হওয়ার যোগ্যতাটুকু অর্জন করার সুযোগ দেওয়া হয়নি। শেষ পর্যন্ত হিটলার দেখিয়ে দিয়েছেন যে তিনি শুধু সৈনিক হননি, অসংখ্য সৈনিকের তিনি নেতৃত্ব দিয়েছেন। আজ আপনারা যারা মনে করছেন আপনাকে দিয়ে কিছু হবে না,
আপনার জীবনের যা হওয়ার সবই হয়ে গেছে, আর নতুন কিছু করা আপনার পক্ষে সম্ভব নয়। আমি বলছি আপনি পরিশ্রমে নেমে পড়ুন, ইনশাল্লাহ আপনি আরও নতুন কিছু এই পৃথিবীকে দিতে পারবেন। ওই যে স্বামীজি বলেছিলেন, জন্মেছ যখন জীবনে একটা দাগ রেখে যাও। তো দাগ রেখে যাও, এটা পজিটিভ দাগ রেখে যেতে হবে, এমন কিছু করতে হবে যেন মৃত্যুর পরেও আপনি অমর হতে পারেন, আপনি আপনার জায়গায় প্রতিষ্ঠিত হতে পারেন যে কোনো জায়গায়। এটা বিসিএসেরও এই যে অনেকগুলো ক্যাডার আছে, যে কোনো ক্যাডারেও আপনি এই আপনার এই অমরত্বের ছাপ, আপনার এই সাফল্যের ছাপ আপনি রেখে যেতে পারেন। আমি আব্দুল্লাহ আবু সাইদের স্যারের কথা বলেছিলাম, সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্য ছিলেন। আপনি অ্যাডমিন ক্যাডারে জয়েন করলে এমন একজন অফিসার হন, আপনি সাদত হোসেন স্যারের মতো হন, আপনি ডক্টর আকবর আলী খান স্যারের মতো হন। আমি বলছি আপনি যেই পেশায় যান না কেন, সেই পেশাকেই যেন আপনি মহৎ করে উঁচু করে তুলে ধরতে পারেন, সেই জায়গাটা আপনাকে আগে নির্দিষ্ট করতে হবে। আমার এতক্ষণের আলোচনার যে কয়েকটি বিষয়, সেটা হচ্ছে আপনাকে আপনার জীবনের লক্ষ্য স্থির করতে হবে, এবং এমন একটি জীবনের লক্ষ্য আপনি বাছাই করবেন যেই লক্ষ্য আপনার মন থেকে আসবে, আপনার হৃদয় থেকে আসবে, আপনার ভেতর থেকে আসবে, আপনাকে নাড়া দিবে। আপনার মন চায় এটা হতে চান আপনি, সেরকম হতে হবে। এবং সেটা হতে পারলে তার সঙ্গে একটা জিনিস গভীরভাবে সম্পৃক্ত, সেটি হচ্ছে আত্মবিশ্বাস। আপনি আত্মবিশ্বাস অর্জন করতে পারবেন, আর আত্মবিশ্বাস বিসিএস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার দ্বারা এটা সম্ভব। এই আত্মবিশ্বাস যতদিন পর্যন্ত আপনার ভেতর অর্জিত হবে না, ততদিন পর্যন্ত আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তো এরপরে আমি যে কয়েকটা বিষয় তুলে ধরতে চাই, এখন আমি যাচ্ছি বিসিএস পরীক্ষার প্রস্তুতি কৌশল। এই বিষয়টা নিয়ে কালকে থেকে অনেকে মেসেঞ্জারে আমাকে নক দিয়েছেন যে প্রস্তুতি আমি কিভাবে নিব। আমি ধরে নিয়েছি আপনার জীবনের লক্ষ্য, আপনি বিসিএস ক্যাডার হতে চান, এটা আপনার ভেতর থেকে এসেছে, এবং এই জন্য আপনি আত্মবিশ্বাসী, আপনি এটা হতে চান। তাহলে আপনার এখন করণীয় কি, এই বিষয়ে আমি আমার মূল বক্তব্যে, এটাই আজকে আমার আলোচনার মূল বক্তব্য, আর সেটা আমি এখন অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। এই জায়গাটাই যদি খাতা কলম থাকে আপনাদের কাছে, তাহলে এটা খুব ভালো করে লিখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এই মূল আলোচনাটুকু, বিসিএস পরীক্ষার প্রস্তুতি কৌশলের এই জায়গাটুকু আলোচনার আগে আপনাদের বলে নিই যে আমার প্রস্তুতি কৌশলের স্টাইলের সাথে আপনার স্টাইল হুবহু মিলতে নাও পারে। আমি আগেই বলছি, জীবনের নকল হয় না, অন্ধভাবে কাউকে অনুসরণ করবেন না। আমার বক্তব্যগুলোর যেইটুকু আপনার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী গ্রহণযোগ্য, সেইটুকুই আপনি শুধু মানবেন, বাকিটুকু আপনি আপনার অবস্থান থেকে রিভাইজ করবেন, আপনার অবস্থান থেকে আপনি এটাকে পরিবর্তন করে নেবেন। ধরুন আমি আমার যদি কথা বলি, আমি যে প্রস্তুতি নিয়েছিলাম, আমি যেহেতু বাংলার স্টুডেন্ট ছিলাম এবং 2006 সাল থেকে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে বাংলা পড়িয়েছি, যার ফলে আমি যখন বিসিএস পরীক্ষা দিতে যাই, আমার বাংলা পরীক্ষার প্রস্তুতি নিতেই হয় নাই। তো এটা আমার একটা বোনাস বিষয় ছিল, এটা তো আপনার জীবনে নাই, তাহলে আপনি আমাকে পরিপূর্ণরূপে অনুসরণ করলে হবে না, এটা একটা বিষয়। আমি যখন বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিই, তার আগেই প্রস্তুতির আগে আমি যখন অনার্স 4th বর্ষে পড়ি, তখন আমি এই বিসিএস কর্নার গ্রুপে এখন অন্যতম অ্যাডমিন এই সোহেল ভাইয়ের কাছ থেকে, সোহেল স্যারের কাছ থেকে আমি গণিত শেষ করেছি যখন আমি 4th ইয়ারে পড়ি। আর 4th ইয়ার পরীক্ষার পরে আমি প্রস্তুতি শুরু করেছিলাম, তখন এরই মধ্যে আমার বাংলা শেষ, এরই মধ্যে আমার গণিত শেষ, ইংরেজি আমি চিরায়তই দুর্বল, তাহলে আমি ইংরেজিকে ছেড়ে দিয়েছি যে এখান থেকে মোটামুটি পরিশ্রম করে যতটুকু পাওয়া যায়, তাহলে আমার আর কি রয়েছে, আমার আর অল্প সাধারণ জ্ঞান, এ তো সবাই মোটামুটি একটু পরিশ্রম করলে পারা যায়। যার ফলে আমার বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা অনেক বেশি সহজ হয়ে গেছে। এখন আমার প্রস্তুতির সঙ্গে আপনার প্রস্তুতি হুবহু মিলবে না। এটা এই জন্যই বললাম যে অনেক বক্তাই বক্তব্য দেয়, আমার মতো বক্তা অসংখ্য আছে, আপনি কাউকে অন্ধভাবে অনুসরণ করবেন না, যার বক্তব্য যেটুকু গ্রহণযোগ্য সেটুকুই আপনি মানবেন, বাকিটুকু আপনি বর্জন করার চেষ্টা করবেন। আর এখানে আরেকটু বলে রাখি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অনেকেই প্রশ্ন করছেন অবশ্য, রুটিন কেমন হওয়া উচিত স্যার, একজন একটা প্রশ্ন করেছেন, আপনাদের প্রশ্নগুলো করতে থাকুন, আমি ইনশাআল্লাহ এই আমার নির্দিষ্ট আলোচনার পরে আবার এই আপনাদের কমেন্টগুলো দেখে জবাব দেওয়ার চেষ্টা করব, এবং অধিক সংখ্যক ব্যক্তির দেখার সুযোগ করে দেওয়ার স্বার্থে লাইভটি শেয়ার করার অনুরোধ রইল। তো বলছিলাম খাতা কলম রেডি রাখবেন। এখন আমরা মূল কথাগুলো বলবো যে প্রস্তুতি কৌশল আমাদের কি হবে। কয়েকটা প্রশ্ন স্বভাবতই সবাই করে, সেটি হচ্ছে, 1, কি পড়ব, এটা হচ্ছে একটা প্রশ্ন। কোথায় থেকে পড়ব,
কতটুকু পড়ব, কি পড়ব, কোথায় থেকে পড়ব, কতটুকু পড়ব, কিভাবে পড়ব। এই 4টি প্রশ্ন প্রায়শই পাওয়া যায়। 4টি প্রশ্ন, এর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে কি পড়ব। আমি বলি অল্প কথায়, যা সিলেবাসে আছে তাই পড়বেন। কি পড়ব, এই প্রশ্নের উত্তর যা সিলেবাসে আছে তাই পড়বেন। 2 নম্বর প্রশ্ন, কোথায় থেকে পড়বেন। সিলেবাসের টপিকের সাথে যে বইতে মিল আছে সেই বই থেকে পড়বেন। সিলেবাসের যে টপিকগুলো আছে সেটা যেই বইয়ের সাথে মিলে ওই বই থেকে পড়বেন। উত্তর শেষ। 3 নম্বর প্রশ্ন, কতটুকু পড়বেন। এইটা একটু কঠিন কাজ, এটা অল্প কথায় একেবারে অতি সংক্ষিপ্ত আকারে উত্তর দেওয়া একটু কঠিন কাজ। কতটুকু পড়বেন, এই মাত্রা জ্ঞান আমার থাকতে হবে যে আমার সিলেবাসে আছে যে প্রথম বিশ্বযুদ্ধ পড়তে হবে, সরজাপদ পড়তে হবে, কিন্তু সরজাপদ তো বিশাল, আমি এই সরজাপদের কতটুকু পড়ব, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মাত্রাজ্ঞানটুকুর জন্য একটু অপেক্ষা করতে হবে। আশা করি পুরো আলোচনা শেষ হয়ে গেলে এই প্রশ্ন সম্পর্কে, মাত্রাজ্ঞান সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হবে। সর্বশেষ 4র্থ নম্বর হচ্ছে কিভাবে পড়বেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মূলত কিভাবে পড়বেন এটা নিয়েই হাইলাইটস করে আলোচনা করব। আপনি সিলেবাস পড়বেন, সিলেবাসে বিষয়টির সাথে যেই বইতে মিল আছে সেই বই থেকে পড়বেন, কিন্তু কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, এই প্রশ্নগুলোর উত্তর আমি এখন দেওয়ার চেষ্টা করব। প্রথমত আমি বলে নিই যে আপনি কি করবেন সেটার প্রথমটা লিখেন, সেটা হচ্ছে 1। এরই মধ্যে আমি সেটা বলে ফেলেছি যে আপনি সিলেবাস পড়বেন। এটা হচ্ছে 1 নম্বর। সিলেবাস হচ্ছে আপনার যুদ্ধের, বিসিএস যুদ্ধের একটা মানচিত্র। এই সিলেবাস না পড়লে, না বুঝলে কত সহজে যে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব এটা আপনি টেরই পাবেন না। ধরেন গাণিতিক যুক্তি 15 নম্বর, এই গাণিতিক যুক্তির 15 নম্বর 5 ভাগে ভাগ করা আছে। সিলেবাসটা লক্ষ্য করবেন, সিলেবাসটা সংগ্রহ করবেন, পড়বেন। প্রতি ভাগে দেওয়া আছে 3 নম্বর। 5 ভাগে যেহেতু 15 নম্বর ভাগ করা আছে, তো 1 নম্বরে দেওয়া আছে সংখ্যা, বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, সরল, যৌগিক, মুনাফা, অনুপাত, সমানুপাত, লাভ, ক্ষতি, শতকরা। এই সবগুলো করলে পাবেন 3 নম্বর। একজন বিসিএস পরীক্ষার্থী প্রস্তুতি শুরু করেছেন, আপনি বাজার থেকে একটা গাইড বই কিনে পড়া শুরু করেছেন, বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, সরল, যৌগিক, মুনাফা, অনুপাত, সমানুপাত, লাভ, ক্ষতি, শতকরা। আপনি মনে মনে ভাবছেন যে আপনি তো প্রচুর প্রস্তুতি নিয়ে ফেলেছেন, কিন্তু আসলে যতটুকু প্রস্তুতি নিয়েছেন এখানে মাত্র 3 নম্বরের প্রস্তুতি শেষ হয়েছে। এই 3 নম্বর প্রস্তুতি নিতে অনেকের 1 মাস লেগে যায়। তাহলে 1 মাস পড়ার পরে আপনার 3 নম্বর শেষ হয়েছে। আবার আমি এমন দেখেছি, ধরেন বাংলাদেশ অংশে যে 30 নম্বর আছে, সেখানে আছে যে কৃষিজ সম্পদ, খাদ্য উৎপাদন বা খাদ্য ব্যবস্থাপনা, এই টপিক থেকে 3 নম্বর বাংলাদেশ অংশে। তার মানে এইটুকু পড়লেই আমার তো মনে হয় এটা একদিনে পড়া সম্ভব। কৃষিজ সম্পদ, খাদ্য ব্যবস্থাপনা, এইটুকু একদিনে পড়া সম্ভব। একদিন পড়লে 3 নম্বর পাবেন। আবার পুরো পাটিগণিত 1 মাস পড়ার পরে 3 নম্বর পাবেন। আমি পাটিগণিত পড়বেন না তা বলছি না, কিন্তু একজন বিসিএস পরীক্ষার্থীকে এটা জানতে হবে আমি কত নম্বর শেষ করলাম আর কত নম্বর শেষ করলাম না। 200 নম্বরের মধ্যে 200 নম্বর হয়তো আপনার পক্ষে পড়া সম্ভব না, কিন্তু 180 নম্বরের প্রস্তুতি নিয়ে হলে যেতে হবে। এটা অনেকে জানে না। পরীক্ষার হলে যেদিন যাচ্ছেন সেদিনও সে জানে না কয় নম্বরের প্রস্তুতি সম্পন্ন করে তিনি হলে যাচ্ছেন। তিনি এটা না বুঝে তিনি ভাবছেন যে তিনি শুধু বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন, তো সেটাতে কত নম্বর শেষ হলো আর কত নম্বর শেষ হলো না এই হিসেব তার কাছে নেই। আমি সেই জন্য বলছি যে এই জায়গাটা আপনাকে সিলেবাসটা আগে ভালো করে দেখতে হবে। সিলেবাস পড়ার পরে যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এখন কি ধরনের প্রশ্ন বিসিএস পরীক্ষায় আসে সেটা তো আপনাকে জানতে হবে। বিসিএস পরীক্ষার যে পূর্ণাঙ্গ সিলেবাস সব সাবজেক্টে, সেটা বিশাল একটা সিলেবাস। এখান থেকে আমি যদি ধরি 200 টপিক থেকে 200 নম্বর আসবে, তাহলে আছে কিন্তু 2000-এর উপরে টপিক। তো 2000 টপিক থেকে 200 টপিক থেকে প্রশ্ন হবে, তাহলে 1800 টপিক ধরেন। আমি একটা অনুমান করে বললাম যে 1800 টপিক বাদ যাচ্ছে। ছোট ছোট টপিক ধরে যদি আমি হিসেব করি, তাহলে যে বিশেষত বাংলাদেশ এবং আন্তর্জাতিক অনেক টপিক, এইরকম একটা অবস্থায় আপনি কোনটা পড়বেন আর কোনটা পড়বেন না, এইটা কিভাবে বুঝবেন?
সেটার জন্য আপনাকে বিগত সালের বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে। বিশেষত 35তম থেকে এই 40তম পর্যন্ত এই 6টা প্রশ্ন ভালো করে পড়ে দেখতে হবে কোন কোন জায়গা থেকে প্রশ্ন বেশি হয়। এটার একটা গাইডলাইন পরবর্তীতে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, সাজেশন আঙ্গিকে বাংলাটা অন্তত আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন কোন জায়গা থেকে মূলত প্রশ্ন হয়ে থাকে। যেমন আমি যদি ধরে নিই যে এই বিগত, এখানে বলে রাখি যে 4 রকমের প্রশ্ন টপিক পাবেন আপনি। একটা টপিক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছরই প্রশ্ন হয়। ধরেন বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর, প্রশ্ন হবেই, বাংলা বানান, প্রশ্ন হবেই। তাহলে যে টপিক থেকে প্রতি বছর প্রশ্ন হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার কিছু টপিক আছে 1 বছর 2 বছর পর পর প্রশ্ন হয়, সেই টপিক হচ্ছে এক রকমের গুরুত্বপূর্ণ। আবার কোন টপিক হচ্ছে 3, 4, 5 বছর পরে একবার প্রশ্ন হয়। আবার কিছু টপিক আছে সিলেবাসের অন্তর্ভুক্ত আছে কিন্তু কখনোই প্রশ্ন হয় না। তাহলে আপনাকে তো সেটা জানতে হবে। এইটুকু না বুঝলে প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে যাবে। কোন বিষয়ে যে আপনি কোন টপিকে যে বেশি সময় দিবেন আর কোন টপিকে যে বেশি সময় দিবেন না, কম সময় দিবেন, কোনটা এড়িয়ে চলবেন, কাকে এড়িয়ে চলবেন আপনার জীবনে আর কাকে আপনি গুরুত্ব দিয়ে চলবেন, সেই বিষয়টা না বুঝতে পারলে আপনার জীবনে আপনাকে পস্তাইতে হবে। এটা বিসিএস পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রেও সমভাবে গুরুত্বপূর্ণ। তাহলে আমি বলছি প্রাথমিকভাবে আপনাকে দুটো কাজ করতে হবে, সিলেবাস পড়তে হবে এবং বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে। প্রশ্ন ব্যাংক পড়ার ক্ষেত্রে একটা বিষয়, সেটি হচ্ছে বিশ্লেষণী দক্ষতার মধ্য দিয়ে আপনি প্রশ্ন ব্যাংক পড়বেন। অনেককে যখন আমি প্রশ্ন ব্যাংক পড়তে বলি, কয়দিন পরে একটা প্রশ্ন ব্যাংক কিনে মুখস্থ করে চলে আসে, বলে স্যার এখন একদম 10ম থেকে 40তম বিসিএস এর যত প্রশ্ন দেওয়া আছে সব মুখস্থ করে ফেলছি স্যার, সব পারবো। এই প্রশ্ন ব্যাংক পড়লে কত নম্বর কমন পড়বে আপনার? যত সামান্য। তাহলে বিসিএস পরীক্ষার প্রশ্ন ব্যাংক পড়বো কমন ফেলার জন্য না। বিসিএস পরীক্ষার প্রশ্ন ব্যাংক আমি পড়বো মূলত কোন ধরনের প্রশ্ন বিসিএস পরীক্ষায় আসে, এই মাত্রা জ্ঞানটুকু জানার জন্য, এই ওজনটুকু বোঝার জন্য আমি প্রশ্ন ব্যাংক পড়বো। আপনি একটা প্রশ্ন আসার পরে এটা চিন্তা করবেন যে হ্যাঁ বঙ্গভঙ্গ থেকে একটা প্রশ্ন এসেছে, তো বঙ্গভঙ্গের কোন ধরনের প্রশ্ন এসেছে, চর্যাপদ থেকে কোন ধরনের প্রশ্ন হয়, অন্ধকার যুগ থেকে কোন ধরনের প্রশ্ন হয়। আপনি তো সব পড়ে শেষ করতে পারবেন না। আপনি একটা সাবজেক্টে অনার্স করতে 4 বছর যে লেগেছে, এইখানে বিসিএস এর যে সিলেবাস দেওয়া আছে এটা তো প্রায় 4 বছর সিলেবাসের সমান। আপনি তো 4 বছর সময় পাবেন না, 4 মাস সময় পাবেন, 1 বছর সময় পাবেন, এর মধ্যে আপনাকে শেষ করতে হবে। তাহলে কি পড়বেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি বাদ দিবেন। যারা বাদ দিতে পারেন না তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন না। তাই এই বাদ দেওয়ার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে। তাই বিসিএস পরীক্ষার বিগত সালের প্রশ্ন ব্যাংক পড়ার সময় আপনি অত্যন্ত বিশ্লেষণী দক্ষতার মধ্য দিয়ে তা পড়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে একটা কথা। 2 নম্বর, কিছু কাজ কখনোই করবেন না। এতক্ষণ বলছি সিলেবাস পড়বেন, বিগত সালের প্রশ্ন ব্যাংক বিশ্লেষণী দক্ষতার মধ্য দিয়ে পড়বেন, মাত্রা জ্ঞান বোঝার জন্য পড়বেন, কি বাদ দিয়ে পড়বেন আর কি গুরুত্ব দিয়ে পড়বেন তা বোঝার জন্য পড়বেন। কিন্তু কিছু কাজ জীবনেও করবেন না বিসিএস পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে। তার মধ্যে 1 নম্বর, আমি প্রায়শই দেখতে পাই, বিশেষত ফেসবুকে আমি বিভিন্ন জায়গায় পোস্ট দেখতে পাই যে অনেকেই পোস্ট দিচ্ছেন কিভাবে, যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ধরেন 20টা প্রশ্ন দিল, বলল যে চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়েছে, উত্তর 1907 সালে। চর্যাপদকে প্রথম বাংলার বলে প্রমাণ করেছেন কে, উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এইভাবে 20টা প্রশ্ন দিল, অতি সংক্ষিপ্ত। এইটা মুখস্থ করা সম্ভব, 20টা মুখস্থ করা সম্ভব, কিন্তু সব সাবজেক্ট মিলাই লক্ষাধিক তথ্য না বুঝে, কনসেপ্ট ক্লিয়ার না করে আপনার পক্ষে মুখস্থ রাখা সম্ভব? 20টা 1000 2000 হইলে আমি না বুঝে মুখস্থ করে ফেলতাম। আমার বক্তব্য হচ্ছে আপনি চর্যাপদ নিয়ে যে তথ্যটা পড়বেন সেটা আগে চর্যাপদ সম্পর্কে একটা ছোটখাটো ধারণা নিয়ে নেবেন, বেসিক ক্লিয়ার করে নেবেন। কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে আপনার মুখস্থ রাখতে অনেক বেশি সহজ হবে। নত্যবিধান আপনি পড়বেন, আমি নিজেও যখন এই নত্যবিধান বুঝতাম না তখন আমি মুখস্থ করতাম যে পূর্বাহ্নতে মূর্ধন্য, তারপরে অপরাহ্নতে মূর্ধন্য, আবার মধ্যাহ্নতে দন্তন। এইভাবে তো মুখস্থ রাখা সম্ভব না। আপনি যদি ভালো করে 3-4টা নিয়ম বুঝেন, 3টা নিয়ম বুঝে পড়েন, তাহলে পুরো নত্যবিধানের হাজার হাজার বানান আপনার অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। আমি সম্প্রতি এক জায়গায় পোস্ট দেখি যে কারক, যে 5 মিনিটে কারক শেষ, মানে শর্টকাট।
কারক কি 5 মিনিটে শেষ হওয়ার বিষয়? তো শেষ করে কিভাবে শেষ করা হয়, যে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তা পাওয়া যায়, তাইলে এটা কর্তৃকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়, তাইলে সেটা কর্মকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, যেমন ধোপাকে কাপড় দাও, তাহলে কাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, তাহলে ধোপা হচ্ছে কর্মকারক। ভালো করে বুঝুন কিন্তু, ধোপাকে কাপড় দাও, কাকে দাও, কাকে দিয়ে প্রশ্ন করলে, ক্রিয়াপদকে প্রশ্ন করে উত্তর পাইলে কর্মকারক। আচ্ছা, এবার যদি বলি আমাকে যেতে হবে, তখন অনেক পরীক্ষার্থী এবার আমাকে যেতে হবে, কাকে যেতে হবে, আমাকে যেতে হবে, তো উত্তর পেয়ে গেছে কাকে দিয়ে প্রশ্ন করে, এটাও কর্মকারক। কিন্তু এটা কি কর্মকারক হবে? আমাকে যেতে হবে, কে যাবে? আমি যাব। কাজটা, যাওয়ার কাজটা কে করবে? আমি করব। তাইলে এই আমি কিন্তু, আমাকে কিন্তু কর্তা। কিন্তু ওই যে মুখস্থ করছে ছোটকাল থেকে, বা এখনো 5 মিনিটে কারক শেষ, ম্যাজিক, এই শর্টকাট সিস্টেম মারতে গিয়ে অনেক পরীক্ষার্থী গিয়ে ভুল করেন যে কাকে। আবার ধরেন বাবাকে বড্ড ভয় পায়, কাকে ভয় পায়? বাবাকে। তো আপনি তো শিখছেন কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে সেটা হবে কর্মকারক, তো আপনি মারবেন বাবাকে কোন কারক? কর্মকারক হবে না, কারণ এটা অপাদান কারক। কারণ ভয় পাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট যাকে দেখে আপনি ভয় পাবেন সেটা হচ্ছে অপাদান কারক। বাবাকে ভয় পায়, বাবা এখানে অপাদান কারক। আবার ধরুন ভিক্ষুককে ভিক্ষা দাও, তো কাকে ভিক্ষা দাও? ভিক্ষুককে। তো কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, কিন্তু এটা সম্প্রদান কারক। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে কর্তৃকারকও হতে পারে, কর্মকারকও হতে পারে, অপাদান কারকও হতে পারে, সম্প্রদান কারকও হতে পারে। কিন্তু আপনি যদি বুঝে না পড়েন, শুধু যদি মুখস্থ করেন কে বা কারা দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে কর্তৃকারক, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে কর্মকারক, তাহলে কিন্তু ভুল করবেন। এই শর্টকাট মারতে গেলেই ভুল করবেন। আপনার কারক বিষয়টা কি, এটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে হবে। সেই কনসেপ্টটা, হ্যাঁ, কি বা কাকে, কে বা কারা, এগুলো একটা মাধ্যম হতে পারে, কিন্তু এটা 100% ক্ষেত্রে প্রযোজ্য না। এবং পরীক্ষায় এই ধরনের কনফিউজিং উত্তরগুলো আসে, প্রশ্নগুলো আসে, অনেকেই সেটা ভুল করেন। ধরেন সমাসের ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমি যখন বলি চৌরাস্তা কোন সমাস, সবাই উত্তর দেয় স্যার চৌরাস্তা হলো এই যে দ্বিগু সমাস, ছোটকাল থেকে মুখস্থ করছে, 4 রাস্তার সমাহার দ্বিগু সমাস চৌরাস্তা। তো আমি বললাম দ্বিগু সমাস কেমনে বুঝলো স্যার? সমাহার দেখছি। তো সমাহার আছে কোথায়? ব্যাস বাক্যে। খেয়াল করুন, সমাহার আছে ব্যাস বাক্যে। পরীক্ষায় আসছে কোনটা? চৌরাস্তা, সমস্ত পদ। এই সমস্ত পদটির মধ্যে যে সমাহার থাকবে এটা আপনি কেমনে বুঝলেন? অন্য কিছু তো থাকতে পারত। আচ্ছা, পরে বললো না স্যার এখানে চৌ আছে, সংখ্যা আছে, সংখ্যা দেখলে আমি বুঝে যাব যে এটা দ্বিগু সমাস। তখন জিজ্ঞাসা করি দশানন কোন সমাস? কয় স্যার এটা বহুব্রীহি সমাস। কেন? দশাননে তো 10 সংখ্যা আছে, এটা কেন এই যে দ্বিগু সমাস হলো না? তাহলে আপনাকে জানতে হবে সংখ্যা থাকলেই দ্বিগু সমাস, এই কথাটা তো সত্য নয়। আমি প্রায়শই দেখতে পাই যে 5 মিনিটে সমাস শেষ। কিভাবে? সংখ্যা দেখলে, সমাহার দেখলে দ্বিগু সমাস। এ কথা কি সত্য? দশানন কি দ্বিগু সমাস হইল? বা চৌচালা, পায়া যদি বলি চৌচালা কোন সমাস? এটা তো দ্বিগু সমাস না, চৌচালা হচ্ছে বহুব্রীহি সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। কেন এটা বহুব্রীহি সমাস হলো এই আলোচনায় আমি এখন যাব না। তবে আমি শুধু বলছি যে কোন বিষয়ে কনসেপ্ট, একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার না করি, এই যে মুখস্থ করার বিষয়টা, সেটা আপনার জন্য হিতে বিপরীত হতে পারে। তখন চৌচালা আসলে এটাও আপনি দ্বিগু সমাস মেরে দিয়ে আসবেন পরীক্ষার মধ্যে, যেটা চরম একটা বোকামি হবে। এরকম শর্টকাট আপনি পড়বেন না। তাই আমি আবার এভাবেও পড়বেন না যে চৌচালা বহুব্রীহি সমাস, চৌচালা বহুব্রীহি সমাস, চৌরাস্তা দ্বিগু সমাস, চৌরাস্তা দ্বিগু সমাস। এইভাবে আপনি কত শব্দ, সমস্ত পদ আপনি মুখস্থ করবেন? আপনি কি খালি সমাস পড়ে যাবেন? কত টপিক আপনি পড়ে যাবেন? এই জন্য এই না বুঝে মুখস্থ করা এবং ক্লিয়ার কনসেপ্ট একটা টপিকের তৈরি না করে মুখস্থ করা, এটা হবে একটা আত্মঘাতী সিদ্ধান্ত। এটার ফলে কি হয়? এক হচ্ছে মনে থাকে না মুখস্থ, অনেকে যে প্রশ্ন করে মনে থাকে না, এই প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্যই এত কথা বলছি যে মনে থাকে না কেন, আপনি তো বিষয়টা ক্লিয়ার করে বুঝেন নাই। তারপরে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে তখন কনফিউশন তৈরি হয়, ক দিব নাকি খ দিব, ক দিব না খ দিব। এই একটা মগজ মেজাজ যখন গরম হয় তখন পুরো প্রস্তুতির উপর একটা প্রভাব পড়ে। কিন্তু পরীক্ষার হলে যখন আপনি একটু টেনশন ভোগ করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার রক্তে একটা আগুন ধরে যাবে, একটা সময় আপনার ভালো পরীক্ষা হবে না, আপনি পারা জিনিসগুলো তখন আর দিতে পারবেন না। এই জন্য কনফিউশন দূর করার জন্য, মনে রাখার জন্য আপনি কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। সেটা হোক ছোট আকারে কনসেপ্ট ক্লিয়ার করবো, একেবারে বড় করে সমাসের একেবারে তাত্ত্বিক আলোচনায় আপনাকে যাওয়ার দরকার নাই, কিন্তু কিছু বেসিক কনসেপ্ট সম্পর্কে আপনাকে জানতে হবে। এটা হচ্ছে আমার কথা। অতি সংক্ষিপ্ত এভাবে মুখস্থ করবেন না। 2 নম্বর হচ্ছে অনেকেই
কোনো আলোচনা ছাড়াই সরাসরি প্রশ্ন মুখস্থ করা শুরু করে দেয়, উত্তর প্রশ্ন। ওই যে বিসিএস বা অন্যান্য পরীক্ষার জব সলিউশন খুলে, তো জব সলিউশন থেকে প্রশ্ন মুখস্থ করা শুরু করে দেয় যে কাজল কালো কোন সমাস, কাজল কালো উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস। এবার কাজল কালোর জায়গায় আরেকটা দিলে আর পারে না। এই প্রস্তুতি আপনার জন্য কার্যকর হবে না। তাই আমি বলছি 2-3টা কাজ করবেন না কখনো। এক, ক্লিয়ার কনসেপ্ট না তৈরি করে ওই টপিকের শুধু গদ বাঁধা তথ্য মুখস্থ করবেন না অতি সংক্ষিপ্ত আকারে, কিংবা সরাসরি কোনো প্রশ্ন পড়বেন না বিগত সালে। আমি শুধু বিসিএস এর প্রশ্নগুলো আগে পড়তে বলেছি, কিন্তু বাকি এই যে জব সলিউশন সহ এত হাজার হাজার তথ্য আপনি না বুঝে মুখস্থ করতে আমি বলি নাই। এটা হচ্ছে দুইটা বিষয়। 3 নম্বর হচ্ছে জব সলিউশনটা আপনি আগে পড়বেন না। কিভাবে পড়বেন তাহলে? ধরেন আমি সমাস পড়বো, তো সমাস সম্পর্কে আমি একটু পড়ে ফেললাম, বেসিক ক্লিয়ার হইলো। ক্লিয়ার হওয়ার পরে আমি সমাসের বিগত সালের প্রশ্নগুলো কি আসছে সবগুলো দেখবেন যে বাজারের যে কোনো গাইড বইয়ে আপনি পেছনে পাবেন। তারপরে আপনি প্রশ্নগুলো দেখেন যে আমি যে এতদিন বা এই 2 দিন ধরে বা 1 দিন ধরে সমাসের আলোচনা পড়েছি, সেইখানে সমাস নিয়ে আসা বিগত সালের প্রশ্নগুলো আমি এখন কতটুকু পারি। এইবার আপনি প্রশ্ন সলভ করবেন। সরাসরি প্রশ্ন সলভ করতে গেলে আপনি ভুল করবেন। এটা আরেকটা কথা বলে রাখি যে 200 নম্বরের মধ্যে সব টপিক আপনি ভালো পারবেন না, সব সাবজেক্ট আপনি ভালো পারবেন না, এটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। ধরেন অনেকে আমাকে এরই মধ্যে গত কয়েকদিনে বলেছেন যে সমাস নিয়ে যেন ভিডিও তৈরি করি। এখন এটা বুঝতে পেরেছি সমাস আপনার কাছে কঠিন লাগে। বলবো যদি খুব কঠিন লাগে সমাস, আপনাকে খুব জ্বালায় পোড়ায়, তবে তার মন জয় করার দরকার নাই। সমাস আপাতত থাকুক, বাকিগুলো শেষ করে ফেলেন। বাংলা ব্যাকরণের 15 নম্বর সমাস প্রত্যয়, আপনার যদি মোটামুটি কনসেপ্ট থাকে আগায় যান, কিন্তু 15 নম্বরের মধ্যে আমি ধরে নিলাম এটা বাংলা দিয়ে আমি সব ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি। ধরেন সমাস আর প্রত্যয় সবাই বলে কঠিন, তো সমাস আর প্রত্যয় থেকে নাইলে 2 নম্বর আসবে, আপনি 2 নম্বর বাদ দিয়ে বাকি 13 নম্বর আগে ভালো করে পড়ে ফেলেন। 13 নম্বর পড়ার পরে এবার পারলে সমাসও একটু পড়েন, প্রত্যয় একটু পড়েন, না পারলে না পড়েন। আবার যদি আপনার কাছে সমাস ভালো লাগে সমাস পড়ে যান। মনে রাখবেন সবচেয়ে কঠিন প্রশ্নে নম্বর 1। 200 নম্বরের মধ্যে যে প্রশ্নটা সবচেয়ে কঠিন সেটাতে নম্বর 1, আর যেই প্রশ্নটা সবচেয়ে সহজ, ওই যে এসেছিল বাংলাদেশের রাজধানী কোনটি, অনেকের কাছে এটাও কঠিন হয়েছে, তো এটা একটা সহজ প্রশ্ন, এটাও কিন্তু নম্বর 1। সবচেয়ে কঠিন প্রশ্নের নম্বর 1, সবচেয়ে সহজ প্রশ্নের নম্বর 1। তো কঠিন এক প্রশ্ন 1 নম্বরের জন্য 3 দিন সময় দেওয়া লাগে, আর সহজ 1 নম্বরের জন্য হয়তো 1 ঘন্টা সময় দেওয়া লাগে। আপনি 1 নম্বরের জন্য কেন 3 দিন সময় ব্যয় করবেন? হাইব্রিড উৎপাদন করবেন, 3 দিনে যেন 9 নম্বর হয় বা 1 দিনে যেন 3 নম্বর পড়া শেষ হয়, সেই কৌশল আপনাকে অবলম্বন করতে হবে। তাহলে আপনি যখন দেখবেন আমার সিলেবাসের 200 নম্বরের মধ্যে এই 20 নম্বর পড়া আমার জন্য কঠিন হয়ে গেছে, সেখানে বাংলা 2 নম্বর, গণিতে 2 নম্বর, ইংরেজি 2 নম্বর, এভাবে যোগ করে 20 নম্বর, তাহলে আমি এই 20 নম্বর বাদ দিয়ে বাকি 180 নম্বরের প্রস্তুতি নিয়ে ফেলবো। তাহলে আমার খুব অল্প সময়ে ভালো প্রস্তুতি হয়ে গেল। ওই 20 নম্বর না পড়লেই বা কি এসে যায়, এইটা আপনাকে বুঝতে হবে। আর তৃতীয়ত যেটা একটা কথা বলি যে একটা বই সম্পর্কে অনেকে প্রশ্ন করে যে কোন বই পড়বো, কোন বই পড়বেন। কোনো নির্দিষ্ট বইয়ের প্রচার বিজ্ঞাপন আমি এখানে করব না, তবে কোন বই পড়বেন এটা আমি উত্তর না বললেও আমি বলছি একটা বই পড়বেন, যেই বইয়ের এই 1 বছর 6 মাস 2 বছর পড়তে উল্টাইতে দাগায়ে পড়তে বইয়ের কোন পৃষ্ঠায় এই তথ্যটুকু আছে, ওই পৃষ্ঠার উপরের অংশে না নিচের অংশে আছে, বাম পাশে না ডান পাশে আছে, এইটা সব আপনার মুখস্থ হয়ে যাবে। তখন আপনার মনে থাকবে, ওই যে মনে না থাকার রোগটা মনে থাকবে, এবং পরীক্ষার হলে আপনার ভেতর কনফিউশন তৈরি হবে না। যেই জন্য বলছি একটা বই পড়বেন। বাজারের প্রচলিত যে বইগুলো আছে প্রায় সবগুলো সেম, 10% কোনোটা ভালো আছে, কোনোটা একটু দুর্বল আছে, কিন্তু আপনি একটা বই পড়েন যেটাকে একেবারে বেসিক ধরে আপনি পড়েন, তাহলে হচ্ছে অল্প সময়ে আপনি ভালো প্রস্তুতি নিতে পারবেন এবং একটা শক্তিশালী একটা কার্যকর প্রস্তুতি নিতে পারবেন বলে আমি মনে করি। তো এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে এই শুরু করতে হবে, এটা হচ্ছে কথা। আসলে ওয়াজ নসিহত দিয়ে খুব কাজ হবে না। অনেকে এখানে 2 টাইপের লোক যুক্ত হয়েছে। এক শ্রেণী আছে আজকে এমন পড়া দিবে একেবারে ফজরের আজান পর্যন্ত
পড়াশোনা করবে। এই পড়ার পরে যে ঘুম দিছে নামাজ পড়ে সারাদিন মুরগির মতো ঝুরাবে, আর সারাদিন তার পড়াশোনার কোনো খোঁজ খবর নাই। এক সপ্তাহে আর তার পড়াশোনা করতে ইচ্ছে করে না, তার যা করার এক দিনে এক রাতে শেষ হয়ে গেছে। আমি বলছি যে এই রকম হবে না। আরেক শ্রেণী আছে, আরেক শ্রেণী হচ্ছে যে একটু ব্যস্ত আছি, আগামী সপ্তাহে যাক, এই সপ্তাহে যাক, আগামী মাসটা যাক, কোরবানির ইচ্ছা যাক, এই যাইতে যাইতে নিজেই কোরবানি হয়ে যাবেন। দুই শ্রেণী আছেন, এক শ্রেণী হচ্ছেন খুব ওই এখনই করে ফেলবেন সব, আরেক শ্রেণী হচ্ছে আগামী সপ্তাহে করব, আগামী মাসে করব, এই করে করে আর করা হয় না। আমি বলছি যে আগেই বলছিলাম, জীবন আপনার, আপনাকে এই জীবনের সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে এই জীবন সাজাতে হবে। আপনার জীবনের সাফল্যের ভাগিদার অনেকেই হবেন, কিন্তু ব্যর্থতার দায়ভার কেউ নিবেন না। তাই আপনাকে শুরু করতে হবে, এটা হচ্ছে কথা। আপনি অনেকেই কিন্তু শুরু করেছে, আপনি যখন ফেসবুকিং করছেন, অন্য অলস সময় কাটাচ্ছেন, আরেকজন কিন্তু ঠিকই তার জীবনের হিসেব কষা শুরু করে দিয়েছে এবং সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে ঠিকই পৌঁছে যাবে। এখানে আরেকটা বিষয় আমি একটু বলে নিই যে বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে আপনারা অনেক সময় পাবেন, অনেক সময় পাবেন, এবং করোনার কারণে এই প্রিলিমিনারিটা অনেক বেশি সময় আপনাদের জন্য স্বাভাবিকভাবে নিয়ে আসছে। তো করোনার কারণে যে সময়টা বৃদ্ধি পেল আপনাদের জীবনে, কিংবা যারা 42 দিবেন, এখনো 43 দিবেন, 41-এর আবেদনই করেননি, তাদের ক্ষেত্রে এই কথা আরো বেশি প্রযোজ্য হবে যে প্রিলিমিনারিতে আপনি একটা লম্বা সময় পাবেন, কিন্তু লিখিত পরীক্ষার জন্য আপনি 3, 4, 5 মাসের বেশি সময় পাচ্ছেন না সাধারণত। তাহলে আপনি 1-2 বছর যেখানে প্রিলিমিনারি প্রস্তুতি নেওয়ার জন্য সময় পাচ্ছেন, সেখানে লিখিত পরীক্ষার জন্য 3, 4, 5 মাসে আপনাকে প্রস্তুতি নিতে হবে। এটা অনেকের কাছে একটু দুরূহ হয়ে যায়, কষ্ট হয়ে যায়। সেই বিষয়টা নিয়ে আজকে আমি আসলে লাইভটাকে লম্বা করব না, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো না। অন্য সময় ইনশাল্লাহ চেষ্টা করব অন্য দিন একটা লাইভে এসে আপনাদের বলার যে প্রিলিমিনারিতে কিভাবে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হয়। কারণ আপনার লক্ষ্য কিন্তু প্রিলিমিনারি পাস করা না। বাজারের অনেকেই জানে বিসিএস মানে প্রিলিমিনারি পাস করা, বিসিএস মানে 200 নম্বরের একটা এমসিকিউ পরীক্ষা হয়। এটা কি আসলে বিসিএস পরীক্ষা? এটা তো একটা বাছাই পরীক্ষা বলা হয়। কিন্তু আসল খেলা, আসল যুদ্ধ তো হচ্ছে, কার্যকর যুদ্ধ হচ্ছে লিখিত পরীক্ষা। সেখানে আপনাকে সফল হতে হবে, এবং তার পরবর্তীতে ভাইবা পরীক্ষা নিয়ে তো আর খুব একটা আমরা টেনশন করি না। তাহলে আপনার লক্ষ্য হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া, প্রিলিমিনারি পাস করা না। আর সেটার জন্য আমি আজকে মূলত প্রিলিমিনারি বেসড আলোচনা করেছি। অন্য একটা লাইভে আমি চেষ্টা করব লিখিত পরীক্ষা নিয়ে আলোচনা করার জন্য, যে প্রিলিমিনারিতে কিভাবে আপনি লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন, সেই বিষয়টা নিয়ে আমি অন্য একদিন আলোচনা করব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমাকে করতে পারেন। অলরেডি অনেক প্রশ্ন এসেছে, আমি চেষ্টা করছি যে কিছু প্রশ্নের অন্তত উত্তর দেওয়ার জন্য। অনেকে বলেছেন রুটিন করা নিয়ে, রুটিন করা। আমি বলি যে রুটিনটা আসলে ওই যে বলছি অন্ধভাবে না, আমার রুটিন আপনার জীবনে প্রযোজ্য হবে না। আমি তো বাংলা আগেই পড়ে রাখছি, আমি তো গণিত আগেই পড়ে রাখছি, তাইলে আমি তো রুটিন করব গণিতকে কম গুরুত্ব দিয়ে। আমার ইংরেজির দুর্বলতা বেশি, আমি ইংরেজিকে বেশি সময় দিব। আপনার হয়তো বাংলা প্রস্তুতি নাই, তাইলে আপনি বাংলাকে বেশি সময় দিবেন। আমার রুটিনের সঙ্গে আপনার রুটিন মিলবে না ভাই। এই জন্য আমি বলি যে মুখস্থ আলোচনা কখনো এইভাবে হয় না যে আমারটা আপনি মুখস্থ করবেন, মুখস্থ করে রুটিন করে ফেলবো। অনেকে বলছেন যে কতক্ষণ ধরে পড়বো, এটা একটা প্রশ্ন, যে দৈনিক কতক্ষণ পড়বো। এটাও ভাই মুখস্থ আমি বলি না কোনো কথা। আপনি কতক্ষণ পড়বেন? যতক্ষণ পড়লে আপনার সিলেবাসটা শেষ হবে ততক্ষণ করে পড়বেন। আপনি যদি মনে করেন যে আপনার সামনে 6 মাস সময় আছে, তাহলে সিলেবাস আপনার কাছে দেওয়া আছে, এই জিনিসগুলো পড়া লাগবে, সামনে আছে 6 মাস, তাহলে কতক্ষণ করে পড়লে এই 6 মাসে সিলেবাস শেষ হবে? এখন যার আপনার হাতে 6 মাস আছে, আরেকজনের হাতে যিনি 42তম দিবেন, তার হাতে 1-1.5 বছর আছে। আপনি 6 মাসে যতক্ষণ ধরে পড়বেন, যার হাতে 1.5 বছর আছে তার জন্য তো ওই রুটিন প্রযোজ্য না। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে সবার সব টপিকে মেধা, যোগ্যতা, ধারণ ক্ষমতা একরকম নয়। অর্থাৎ কেউ সমাজ টপিকটা 2 ঘন্টায় পড়ে শেষ করতে পারবে, আবার কেউ 2 দিনেও শেষ করতে পারবেন। এখন যার সমাজ টপিকটা 2 দিন লাগবে, তার বেশি পড়া লাগবে। যে 2 ঘন্টায় পড়লেই চলে, তারে কম পড়লে চলবে। কতক্ষণ পড়বেন এইটা আবারও বলছি, এইটা নির্দিষ্ট করে ভাই বলা সম্ভব না।
যতক্ষণ ধরে পড়লে আপনার সিলেবাসটা শেষ হবে ততটুকুই আপনি ততক্ষণ ধরে আপনি পড়বেন। আপনার সামনে সিলেবাস আছে এবং সামনে সময় আছে, সময়ের উপর নির্ভর করবে সিলেবাসের আপনার কতটুকু বাকি আছে এইটার উপর নির্ভর করবে। যাদের প্রস্তুতি 50% আছে তাকে একরকম করে পড়তে হবে, আবার যার প্রস্তুতি মাত্র শুরু হচ্ছে তাকে তো আরেকজনকে অনুসরণ করলে চলবে না। কারো যেটা 8 ঘন্টায় শেষ হয়, কারো সেটা 8 ঘন্টায় শেষ হয়। তাই এই জন্য আমি বলি না যে আপনি কতক্ষণ পড়বেন, আপনার রুটিন আপনি আপনার মতো করবেন, যে আপনি কোন সাবজেক্টকে বেশি সময় গুরুত্ব দিয়ে একটা রুটিন তৈরি করবেন। সেখানে আপনি চিন্তা করেন যে আপনি 6 ঘন্টা ডেইলি পড়লে হবে নাকি 12 ঘন্টা পড়া লাগবে। আরেকজন 12 ঘন্টা করে পড়ে বলে আপনাকেও 12 ঘন্টা পড়তে হবে তা না, আরেকজন 6 ঘন্টা পড়ে বলে আপনাকেও 6 ঘন্টা পড়তে হবে তাও নয়। কিন্তু আরেকজন 3 ঘন্টা পড়ে ক্যাডার হইতে পারে, কেউ 12 ঘন্টা পড়েও ক্যাডার হবেন না, বা ভালো চাকরি বা ভালো প্রস্তুতি আপনি নিতে পারবেন না। এই জন্য এটা নির্ভর করে আপনার পরিবেশ পরিস্থিতি, আপনার প্রস্তুতি আগে কতটুকু হয়েছে, আপনি কোন সাবজেক্টে ভালো, কতটা সাবজেক্টে ভালো, এইসব অনেকগুলো পারিপার্শ্বিক বিষয়ের উপর এটা নির্ভরশীল, এটা পরিবর্তনশীল। তাই আমি পরিবর্তনশীল বিষয়ের উপর আপনার উপর চাপিয়ে দেওয়া কিছু আমি পছন্দ করি না, মুখস্থ এই জায়গাগুলো আমি পছন্দ করি না। আপনাকে আমি বলছি মনের দিক থেকে আসতে হবে, মনস্তাত্ত্বিকভাবে একটা বিষয় ক্লিয়ার হইতে হবে, তাহলে আপনার প্রস্তুতি নিয়ে হবে। অনেকে সমাজ নিয়ে কিছু বলেন, একইভাবে বলছেন আমি আজকে কিছু পড়াই নাই, আগামীতে ইনশাল্লাহ হয়তো ভিডিও দেওয়ার চেষ্টা করব সমাজ নিয়ে। তাহলে স্যার ব্যাংকে কোনটা ভালো, বইয়ের নাম আমি আগেই বলছি ভাই, সরাসরি কোনো বইয়ের বিজ্ঞাপন আমি করব না, তবে আপনি বাজার থেকে দেখে নেবেন যে কোন বইটা ভালো। কতক্ষণ ধরে হলো অলরেডি, কতক্ষণ হলো? 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে, আমি দ্রুত শেষ করব আপনাকে দেখে। তাহলে যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু প্রশ্নগুলো দ্রুত করতে পারেন, তাহলে আমরা বেশিক্ষণ রাখবো না, আমরা শেষ করার চেষ্টা করব। যা মিস করছি স্যার, ধন্যবাদ, আপনাকে মিস করছি, ধন্যবাদ। আপনারা কলে আপনার ক্লাসগুলো মিস করছি, ধন্যবাদ বলছি। অনেকে আসসালামু আলাইকুম বলেছেন, সবাইকে একসঙ্গে বলছি ওয়ালাইকুম আসসালাম। মোবাইলটা সোজা করে ধরেন, আসলে এখানে ক্যামেরা সেটিং সেটা হচ্ছে আড়াআড়িভাবে দেওয়া আছে, তাই আমি এভাবেই দিয়েছি, আপনারা বরং একটু রোটেট করে নিলে আমার জন্য সুবিধা হয় আর কি। ঝাপসা দেখা যাচ্ছে বলেছেন কেউ কেউ। যাই হোক, তাহলে আমরা যে কথাগুলো বলছি তার সামারি টেনে দিয়ে আমি এখানে শেষ করব। প্রথম কথা বলেছি যে আপনি যেটা করবেন সেটা যেটা বলছিলাম শেষ 1 মিনিটের মধ্যে আমি সামারি টেনে দিয়ে শেষ করব। আগে আপনি কি হতে চান, আপনি আসলে বিসিএস ক্যাডার হতে চান কিনা, নাকি ব্যাংকে চাকরি করতে চান, আপনি আপনার লক্ষ্যটা ঠিক করবেন। 1 নম্বরে যে লক্ষ্যটা ঠিক করবেন সেটা আপনার ভেতর থেকে, আত্মা থেকে আসতে হবে, উপলব্ধির জগৎ থেকে আপনার আসতে হবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ভেতরে একটা আত্মবিশ্বাস আসবে যে আমি পারবো, আমাকে পারতেই হবে। এই আত্মবিশ্বাস আপনার ভেতর তৈরি হবে, এবং আত্মবিশ্বাস তৈরি করা একজন বিসিএস পরীক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একটা অপরিহার্য বিষয়। তারপর হচ্ছে আমি প্রস্তুতির কৌশল নিয়ে কথা বলেছি, সেখানে আমি বলেছি যে প্রস্তুতির কৌশলে প্রথম হচ্ছে আপনাকে সিলেবাসটা পড়তে হবে ভালো করে, এবং বিগত সালের যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটা পড়তে হবে। প্রশ্ন ব্যাংকের বিশেষত 35তম থেকে 40তম বিসিএস এর প্রশ্নগুলো পড়তে হবে, এবং সেগুলো প্রশ্নগুলো না শুধু আসলে প্রশ্নের বিশ্লেষণী দক্ষতা, গবেষণামূলকভাবে আপনাকে পড়তে হবে যে কোন টাইপের প্রশ্ন বিসিএস পরীক্ষায় আসে। এটা জানার জন্য প্রশ্ন ব্যাংক পড়বেন, ওই প্রশ্ন মুখস্থ করার জন্য, উত্তর মুখস্থ করার জন্য না, মূলত সেটার জন্য না। আর কয়েকটা কাজ করতে নিষেধ করেছি, সেটা হচ্ছে শর্টকাট একেবারে না বুঝে, কোনো টপিকের ক্লিয়ার কনসেপ্ট তৈরি না করে শর্টকাট কোনো কিছু মুখস্থ করবেন না। সেটা সমাস হোক, কারক বিভক্তি হোক, সেটা বাংলা সাহিত্য হোক, সেটা রবীন্দ্রনাথ হোক। অনেকে সরাসরি রবীন্দ্রনাথের একটা করে তথ্য মুখস্থ করছেন। আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করে তারপরে সেই তথ্যগুলো মুখস্থ করবেন বা প্রশ্নগুলো আপনি সলভ করতে যাবেন। আমি বলছি যে আপনি সরাসরি প্রশ্ন পড়তে যাবেন না, সেটা জব সলিউশন হোক আর অন্যভাবে হোক, আগে আপনাকে ওই বিষয় সম্পর্কে পড়বেন। আপনি যেদিন কারক পড়বেন সেই দিন কারকের বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলবেন। আপনি যেদিন রবীন্দ্রনাথ পড়বেন তাহলে রবীন্দ্রনাথ সম্পর্কে একটা ধারণা তৈরি হওয়ার পরে আপনি রবীন্দ্রনাথের প্রশ্নগুলো আপনি পড়বেন। এবং অবশেষে যেটা আরো বলছিলাম যে কঠিন টপিক যদি খুব বেশি মনে হয় কোনোটা আপনার কাছে খুব বেশি কঠিন, তাহলে আপনি সেটা আপাতত বাদ দিয়ে রাখতে পারেন, কারণ এই কঠিন বিষয়টা আপনাকে জ্বালাইতে পারে, বিসিএস পরীক্ষার সম্পর্কে নিয়ে আপনার ভেতরে একটা ভীতি তৈরি করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক লম্বা সময় আপনারা আমাকে সময় দিয়েছেন, সেই জন্য আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাফল্যেই আসলে আমার ভালো লাগে, আমার সাফল্য। আপনারা যদি সফল হন ব্যক্তিগত জীবনে, কেউ যখন জানায় যে স্যার আমি ওখানে
এটা এই জায়গায় টিকেছি, বা এই চাকরি আমার হয়েছে, বা আমার এই বিসিএস হয়েছে, তখন নিজেকে খুবই ধন্য মনে হয়। যে মনে হয় যেন আমার নিজেরও একটা তৃপ্তির বিষয় আমি পেয়ে গেছি, যে ভালো লাগে। এই হচ্ছে কথা। এই ভালো লাগা থেকে আসলে বিসিএস নিয়ে কাজ করি, অন্য কোনো উদ্দেশ্যে নয়। এই ভালো লাগাটা আপনাদের সঙ্গেই থাকতে চাই। এই তারুণ্যের সঙ্গে থাকার একটা আনন্দ আছে। হ্যাঁ, এই তরুণদের যেই স্পৃহা, তরুণদের যে তারুণ্য শক্তি, এই শক্তির সঙ্গে থাকার ভেতরে একটা ভালো লাগা কাজ করে, একটা আনন্দ কাজ করে। আপনাদের সঙ্গে তাই থাকতে চাই। আমি আপনাদেরই একজন, আপনাদেরই দলের লোক। আপনাদের মনের ভাবনাগুলো আমার ভাবনার সাথে অনেক ক্ষেত্রে মিল আছে। সেই জন্য চেষ্টা করি যে আপনাদের জন্য কিছু করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। করোনার এই মহামারী থেকে নিজেদেরকে আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক, হেফাজত করুক। এই দোয়া প্রত্যেকে আমরা প্রত্যেকের জন্য করব। এই সময়ে, দুর্যোগকালীন সময়ে যদি বেঁচে থাকি, তাহলে অনেকের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।